শুভেচ্ছা সবাইকে। আমরা সবাই সম্ভবত একমত যে পৃথিবী একটা অদ্ভুত সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। তবে সবচেয়ে অদ্ভুত সময়ের ভিতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে। বলা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে নতুন করে। একটা বড় অংশই কিন্তু এটা মনে করছে। এবং এই মনে করার ভিতর দিয়ে বেশ কয়েকটা ভালো কাজ ইন্ট্রোডিউস হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দেশকে নতুন করে তৈরি করার একটা সুযোগ বা এক ধরনের আশা বা এক্সপেকটেশন তৈরি হয়েছে। তো দেয়ার আর লট অফ সেক্টরস আমাদের যদি আমরা দেশকে বা রাষ্ট্রকে কল্পনা করি। আজ যে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। কারণ আমি নিজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি অস্ট্রেলিয়াতে একটা বড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। আমি বাংলাদেশেও দীর্ঘদিন শিক্ষকতা করেছি এবং বাংলাদেশে শিক্ষকতা করতে গিয়ে এক ধরনের বৈষম্যের শিকার হয়েছি, বৈষম্য বিরোধী আন্দোলন করেছি খুবই অ্যাক্টিভলি। সো সেজন্য কিছুটা সফট কর্নার এখনও আমার কাজ করে। তাছাড়া বাংলাদেশের ওয়েলবিংয়ের জন্য প্রত্যেকটা বাংলাদেশিদের দেশের বাইরে থাকুক বা যেখানে থাকুক তাদের মন যথেষ্ট রকম উতলা থাকে। সো সেই জায়গা থেকে আমি কয়েকটা বিষয় তুলে ধরার চেষ্টা করছি। সো একটা কথা প্রথমেই বলে নিই যে বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা স্পেশালাইজড জায়গা যেটাকে আসলে সবাই ভালো বোঝে না, সাধারণ জনতা বোঝে না, এবং অনেক ক্ষেত্রে পলিটিশিয়ানরাও বোঝে না। এবং এটা সত্য, দেশের বাইরের জন্য সত্য, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতেও সত্য, বাংলাদেশের জন্য তো সত্য বটেই। তো এখন এই মুহূর্তে বেশ কয়েকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। যেমন বিশ্ববিদ্যালয়ের আগের যে ইনফ্রাস্ট্রাকচার, আগের যে গভর্নেন্স, সেগুলো ভেঙে গিয়েছে, নতুন গভর্নেন্স তৈরি হচ্ছে এবং সেখানে বেশ কয়েকটা মুভ দেখা যাচ্ছে যে মুভগুলো খুব ইন্টারেস্টিং। এবং এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলা যায়, বাট আমি দু একটা বিষয় কথা বলবো। তো খুবই ফ্রাঙ্কলি যদি বলি যে একটা সময় ছিল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পোস্টগুলো, এই মুহূর্তে যে নিয়োগ হচ্ছে ভাইস চ্যান্সেলর পোস্টগুলো আসলে ইনফ্লুয়েসড হতো পলিটিক্যাল, স্টুডেন্ট পলিটিক্যাল লিডার দিয়ে, বা ছাত্ররাই কিন্তু বা ছাত্র নেতারাই কিন্তু ভাইস চ্যান্সেলর কী হবে সেখানে সেই ডিসিশন ইনফ্লুয়েন্স করতো এবং তাদের নিজস্ব ক্যান্ডিডেট থাকতো অনেক সময়। এটা বিগত বছরে, বিগত গভর্নমেন্টের সময় যেমন হয়েছে তার আগের গভর্নমেন্টগুলোতেও একই রকম হয়েছে, কোথাও কোথাও কম বা কোথাও কোথাও বেশি। আর এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ছাত্ররা এবং সবাই মিলেই চাচ্ছে একটা পরিবর্তন আসুক। তার মানে এগেইন ছাত্ররাই চাচ্ছে এক ধরনের পরিবর্তন আসুক এবং দিস ইজ ভেরি গুড, তাই না? ছাত্রদের চাওয়া উচিত ভালো কিছু, এবং তারা ডেফিনেটলি চাচ্ছে, যেহেতু তারা বায়াসড না, তারা ভালো কিছু করার জন্যই বিভিন্ন রকম প্রস্তাবনা, বিভিন্ন রকম ভাইস চ্যান্সেলর নিয়োগের ক্রাইটেরিয়া এবং অন্য অন্য বিষয়গুলো সামনে নিয়ে আসছে। ব্যাকএন্ডে হয়তো অনেক পলিসি কাজ করছে, প্রসেস কাজ করছে, অনেক ইনফ্লুয়েন্স কাজ করছে, ফাইনালি যে নিয়োগ পাচ্ছে সেখানেও হয়তো অনেক ধরনের কোশ্চেন থাকবে। তবে গড়পড়তায় সাধারণ জনগণ বা সাধারণ ছাত্রদের একটা কন্ট্রিবিউশন এই প্রথম আমি লক্ষ্য করছি। কিন্তু এই কন্ট্রিবিউশন কিন্তু আবার বিভিন্নভাবে ইনফ্লুয়েসড হচ্ছে। বাংলাদেশে যেমন মব জাস্টিস বা মবিস্ট এক ধরনের মুভমেন্টের মাধ্যমে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, ঠিক তেমনি বিভিন্ন একটা বড় ছাত্র অংশের নিজস্ব চিন্তাভাবনা বা তারা কারো কাছ থেকে পারসুয়েড হচ্ছে কোনো চিন্তা দিয়ে, সেই চিন্তার বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করছে বা ঘটছে। তো আগেই বললাম যে বিশ্ববিদ্যালয় খুবই কমপ্লেক্স একটা জায়গা, খুবই স্পেশালাইজড একটা জায়গা। সাধারণ মানুষ বিশ্ববিদ্যালয় বোঝে না। অস্ট্রেলিয়াতেও সাধারণ মানুষ বিশ্ববিদ্যালয় বোঝে না, অস্ট্রেলিয়ার গভর্নমেন্টও বিশ্ববিদ্যালয়গুলোকে বোঝে না। স্পেশালাইজড জায়গায় আছে, স্পেশালিস্ট পিপল আছে, তারা বিশ্ববিদ্যালয়গুলোকে ডিল করে, কিন্তু ইন জেনারেল সবাই বিশ্ববিদ্যালয়গুলোকে বোঝে না। কিন্তু তারা সবসময় একটা রেসপেক্টেড জায়গায় রাখে এবং বিশ্ববিদ্যালয়ের ডিসিশনগুলো বিশ্ববিদ্যালয়কেই নিতে দেয়। এখন আমি কয়েকটা বিষয় লক্ষ্য করেছি ইদানিং, যে বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর নিয়োগ হচ্ছে সেখানে খুব জেনারেলাইজড কিছু বিষয় আছে, যেমন ভাইস চ্যান্সেলরের সিভি কত বড়, হ্যাঁ,
এটা সো ফানি, বাট এরকম একটা জিনিস আছে। কিছু কিছু ক্ষেত্রে আছে যে সাম পপুলিস্ট আইডিয়া যে আহ, মানে ভাইস চ্যান্সেলর হচ্ছে কি মানে ভাইস চ্যান্সেলরকে কেউ চিনবে না। হ্যাঁ, তো এই যে একটা পপুলিস্ট আইডিয়া ভাইস চ্যান্সেলরকে কেউ চিনবে না, এটা আসছে বেশ কিছু ইনফ্লুয়েন্সার এই ধরনের আহ, এই ধরনের মত প্রকাশ করেছে, তাদের অবজারভেশন জানিয়েছে ফেসবুকের মাধ্যমে। এবং বিষয়টা আমার কাছে আহ, খুবই অস্বয়ংসম্পূর্ণ এবং পার্শিয়াল মনে হয়েছে। শুধু এই পয়েন্টে আমি কয়েকটা কথা বলতে চাচ্ছি। সো যেটা বোঝানো হয়েছে যে এমন একজন ভাইস চ্যান্সেলর দরকার বিশ্ববিদ্যালয়ে, যাকে খুব মানুষ চিনবে না, বা সে বিশ্ববিদ্যালয়ে গিয়েও খুব বেশি পরিচিতি পরিচিতি পাবে না। এটা এটা বলতে গিয়ে অনেকেই বলেছে যে সে যখন কেমব্রিজে পিএইচডি করতো, বা অক্সফোর্ডে পোস্টডক করতো, বা হার্ভার্ডে কাজ করেছে, তারা জানতোই না সেখানে ভাইস চ্যান্সেলরকে, তাদের নামও জানতো না। অ্যান্ড দ্যাটস ফ্যাক্ট, দ্যাটস রিয়েলিটি। আমি এক ডিকেডের মতো কাজ করছি অস্ট্রেলিয়াতে, এবং আমি যখন পিএইচডি স্টুডেন্ট ছিলাম আমার অবস্থাও একই রকম ছিল। ভাইস চ্যান্সেলরকে আমি আমার সহকর্মীদের জিজ্ঞাসা করলে কেউই বলতে পারতো না ভাইস চ্যান্সেলরকে। আমি বলতে পারতাম, কারণ আমার পার্টিকুলার ইন্টারেস্ট ছিল বোঝার জন্য যে ঘটনাটা কী। এবং ইন্টারেস্টিং স্টোরি আছে যেটা আমি হয়তো পরে বলবো সময় পেলে। বাট দ্য থিং ইজ দ্যাট অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউরোপ, ইউকে, এই কান্ট্রিগুলোর ইউনিভার্সিটিগুলোর কালচার মানে একই রকম, কাছাকাছি। সো অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেরকম দেখা যাচ্ছে যে একজন পিএইচডি স্টুডেন্ট, একজন পোস্টডক ভাইস চ্যান্সেলরকে সে জানে না, এটা বলতে আসলে যেটা তারা বোঝাচ্ছে যে ভাইস চ্যান্সেলরের সাথে তাদের মানে কোনো ধরনের লেনদেন নেই। ইভেন দিস ইজ ট্রু টু সাম এক্সটেন্ট ফর দ্য জেনারেল আদার স্টুডেন্টস, postgrad, undergrad students. They don't have any headache about that. Okay? ভাইস চ্যান্সেলর প্রতিনিধিদের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে, এবং সেটাও খুব মানে লিমিটেড জায়গাগুলোতে। এবং এটা এই জন্য হয়েছে যে একটা ওয়েল অর্গানাইজড স্ট্রাকচার সেখানে আছে, স্ট্রং প্রুফড গভর্নেন্স সিস্টেম বিশ্ববিদ্যালয়গুলোতে আছে। এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। তার মানে কেউ যদি বলে থাকে যে আমি XYZ বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, পিএইচডি করেছি, পোস্টডক করেছি, আমি জীবনে নাম জানতাম না, সো আমার বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হওয়া দরকার, এমন আমি বলবো যে হ্যাঁ, এটা ওই পর্যন্তই ঠিক আছে। কিন্তু আমারও এরকম একটা ধারণা ছিল। কিন্তু আমি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলাম তখন কিন্তু আমি ডিরেক্ট দেখতে পেলাম যে আমার সাথে ভাইস চ্যান্সেলরের সম্পর্কটা কী, এবং সে আমাকে কীভাবে ইনফ্লুয়েন্স করছে, আমি কোন কোন ফোরামের মাধ্যমে তার সাথে ইন্টারাক্ট করছি। সো আমি যদি আমার প্রোফাইলে যে আমি স্পষ্টভাবে দেখতে পাই যে আমি, আমার সুপারভাইজার, আমার স্কুল হেড, তার সুপারভাইজার বা তার হেড হচ্ছে ডিন, অ্যান্ড ডিন ইজ সরাসরি কানেক্টেড আমার ভাইস চ্যান্সেলরের সাথে। এবং বিভিন্ন ফোরামে কিন্তু আমার ভাইস চ্যান্সেলরের সাথে ইন্টারাকশন কিছু হলেও হয়। আমি যদি অ্যাক্টিভিটি শো করি তাহলে আমি ইন্টারাক্ট করি। আমি যদি চাই ডরমেট থাকতে, আমি ডরমেট থাকতে পারি। বাট বিভিন্ন ফোরাম আছে, অ্যান্ড স্পেশালি আই ইউজ টু গেট ইমেলস ফ্রম ভাইস চ্যান্সেলর, যেটা আমি পিএইচডি বা পোস্টডকের সময় একেবারেই দেখতে পেতাম না। আমার কাছে কোনো ভাইস চ্যান্সেলর ইমেইল আসতো না। কারণ হচ্ছে সো এই স্টেজে আমার কোনো ভিজিবিলিটি ছিল না। তো এই কথাগুলো এই জন্য বলা যে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষক যারা দেশের বাইরে সঙ্গত কারণেই আসে, তারা পিএইচডি পোস্টডক করেই ফিরে যায়, এবং তাদের কিন্তু দেখার একটা লেভেল আছে। হ্যাঁ, এবং সেই এটা 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 তাদের মানে তাদের মানে আমি কি বলবো, এটা হচ্ছে আমি ঢালাওভাবে কাউকে দোষারোপ করতে চাচ্ছি না, কিন্তু এটাই হচ্ছে সিস্টেমের ভিজিবিলিটি। বিইং এ পিএইচডি আর বিইং এ পোস্টডক, আপনি আপনি ততটুকু দেখতে পাবেন যতটুক আসলে সাজানো হয়েছে, যতটুকু আপনার কাছে ভিজিবল রাখা হয়েছে। একটা বিশ্ববিদ্যালয় চালাতে হলে তো সব এরকম মানে পলিটিক্যাল ওয়েতে ওপেন রাখা প্রয়োজন নেই। হ্যাঁ, ওপেননেস মানে এই না যে সবাই সবার সাথে ইন্টারেক্ট করবে, সবাই সবার অ্যাফেয়ার্সে ইন্টারেক্ট করবে, সেটা সেরকম না। সো সেই কারণে শুধুমাত্র যেসব
পর্যায়ে বা যেসব স্টেজে বা যেসব লেভেলের সাথে যেসব লেভেলের সম্পর্ক সেসব লেভেলের ইন্টারাকশনই হয় এবং সেই ইন্টারাকশনের থেকে মূলত পিএইচডি এবং পোস্টডক বাইরে বা স্টুডেন্টের বাইরে। যদিও পিএইচডি এবং পোস্টডক বিশ্ববিদ্যালয় স্কুলগুলোতে কলিগ হিসেবে স্টাফদের সাথে ইন্টারেক্ট করে, আমরা একই প্রেমিস শেয়ার করি, আমরা একই কিচেন শেয়ার করি, আমরা একই জায়গায় সেমিনার করি এক্সেট্রা, কিন্তু এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, গভর্নেন্সের যে প্রসেস, সেই প্রসেসে কিন্তু পিএইচডি এবং পোস্টডক নেই। এবং এটা আমি জানতাম না যদি না আমি এখানে শিক্ষকতা শুরু করতাম। শিক্ষকতা করতে এসে আমি দেখেছি যে হ্যাঁ, ভাইস চ্যান্সেলরের রোলগুলো কি, হাউ ইফেক্টিভ দে আর, হাউ পারসুয়েডিং দে দ্যাট ক্যান বি, অ্যান্ড আমি বলবো যে কতটা ইম্পর্টেন্ট রোবোস্ট রোল একজন ভাইস চ্যান্সেলরের আছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে। এখন এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি দুটা জিনিস বলবো। একটা হচ্ছে যে বাংলাদেশের সাথে এই দেশের একটা কালচারাল পার্থক্য আছে। সেই পার্থক্যের কারণেই এই দেশের ভাইস চ্যান্সেলরকে একরকম দেখা যায় এবং বাংলাদেশের ভাইস চ্যান্সেলরকে একরকম দেখা যায়। আরেকটা হচ্ছে যে গভর্নেন্স ইস্যু। এই দেশের ভাইস চ্যান্সেলর বা ইউনিভার্সিটিগুলোর স্ট্রং গভর্নেন্স বডি থাকে, সেই গভর্নেন্সের স্ট্রং হায়ারার্কি থাকে এবং দে আর ভেরি ওয়েল ডিফাইন্ড অ্যান্ড দে আর ভেরি ইফেক্টিভ। বাংলাদেশে কোনো ধরনের এই ধরনের গভর্নেন্স থাকে না, সব কিছুই সেন্ট্রালাইজড। ভাইস চ্যান্সেলর সব কিছু কন্ট্রোল করতে চায়, সে কন্ট্রোল না করলে কন্ট্রোল হয়ও না। কোথায় কোন শিক্ষকের প্রবলেম হয়েছে, কোথায় কোন স্টাফের প্রবলেম হয়েছে, কোথায় নবীনবরণ হচ্ছে, সেখানে তার যেতে হয়। সেন্ট্রাল নবীনবরণ বলেন বা আপনি যদি বলেন যে ডিপার্টমেন্টাল নবীনবরণ, সব জায়গায় তার যেতে হয়। সে যেতেও স্বাচ্ছন্দ্য বোধ করে, না গেলেও তার পারসুইডেন্সটা সেখানে থাকে না। সো এই যে কালচারাল প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু অস্ট্রেলিয়াতে নেই। অস্ট্রেলিয়াতে সবাই যে যার কাজ, তার কাজ নিয়ে ব্যস্ত। একজন আরেকজনের অ্যাটমসফিয়ারে বা স্ফিয়ারে তারা ওভারস্টেপ করে না। সো ভাইস চ্যান্সেলর ইজ এ হাইলি পেইড জব, হাইলি রেসপন্সিবল পিপল। তারও 24 আওয়ার, আমারও 24 আওয়ার। তার যেই কাজ আছে সেই কাজের মূল্য অনেক বেশি, সে চিপ কাজ করে না। সো এখানকার ভাইস চ্যান্সেলরগুলো বিভিন্ন রকমের লিয়াজ, বিভিন্ন রকমের ডিসিশন মেকিং, পলিসি মেকিং, বিভিন্ন রকমের কোলাবোরেশন, স্ট্রং আউটসাইড কোলাবোরেশন, হ্যাঁ, এবং বিভিন্ন রকমের ডেভেলপমেন্টের সাথে যুক্ত থাকে। তারা এরকম স্টুডেন্ট টু স্টুডেন্ট, ব্যাচ টু ব্যাচ কমিউনিকেশন করে না। এই ধরনের কালচার এদেশে নেই। যেহেতু এই ধরনের কালচার এদেশে নেই, সেহেতু এই জিনিসগুলো এখানে কেউ এসে অন্যভাবে দেখতে পাবে এবং তারা হয়তো বা ভাববে যে এটাই একটা অ্যাবসুলেট বিষয়, কিন্তু এটা আসলে অ্যাবসুলেট বিষয় না। বিশ্ববিদ্যালয়ে যেই পরিবেশ এখানে আছে সেটা কালচার, দেশীয় কালচার প্লাস গভর্নেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেটা আমাদের বাংলাদেশে সামঞ্জস্যপূর্ণ না। সুতরাং আমার কথা হচ্ছে যে এই ধরনের মতবাদ, যে মতামতগুলো অনেকটা, বা মতামত আমি বলবো অনেকটা অনেকটা ইম্যাচিউরড, অনেকটা ইনকমপ্লিট, এই মতামতগুলো কুড বি ডেঞ্জারাস। হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভে এই মতবাদগুলো দিয়ে স্টুডেন্টকে পারসুয়েট করা বা ভাইস চ্যান্সেলর কেমন হবে, কেমন হওয়া উচিত, সেগুলো ডিটারমাইন করা আমার মনে হয় যে কুড বি ডেঞ্জারাস। কারণ একটা ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে হলে আপনাকে দেখতে হবে তার লিডারশিপ কোয়ালিটি। হ্যাঁ, সে খুব ভালো রিসার্চার হলে যে তাকে আপনি নিয়োগ করতে পারবেন বিষয়টা সেরকম না, উচিতও হবে না। কারণ রিসার্চারদের একটা বড় অংশই কিন্তু ইন্ট্রোভার্ট হয়। আপনার লিডারশিপ কোয়ালিটির ভিতরে কিন্তু ইন্ট্রোভার্ট হলে আপনার হবে না, আপনাকে যথেষ্ট রকম এক্সট্রোভার্ট, পারসুয়েডেন্স হতে হবে, অন্যের কাজ করতে হবে। হ্যাঁ, লিডারশিপ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তবে হ্যাঁ, আপনার যদি একটা ভালো গভর্নেন্স থাকে, একটা ইউনিভার্সিটির যদি ভেরি স্ট্রং গভর্নেন্স স্ট্রাকচার, সাইলোস অ্যান্ড very effective, well developed governing body থাকে, তাহলে হয়তো বা আপনি একজন ভিশনারি, ইন্ট্রোভার্ট, রিসার্চ ওরিয়েন্টেড ভাইস চ্যান্সেলরকে নিয়োগ দিতে পারেন। যেমন আমি যদি বলি ইউএনএসডাব্লিউ, আমি যেখানে কাজ করছি, বাই দ্য ওয়ে ইউএনএসডাব্লিউ টপ 20 ইউনিভার্সিটি কিউএস র্যাঙ্কিং অনুসারে 19তম পৃথিবীর 19তম বিশ্ববিদ্যালয়। সো এটাকে আমরা রেফারেন্স আনতেই পারি।
সো এখানে যে ভাইস চ্যান্সেলর এই মুহূর্তে আছে তার নাম হচ্ছে প্রফেসর টেলি বার্চ। আপনি যদি তার গুগল প্রোফাইলে যান বা সাইটেশন দেখতে চান, আপনি দেখবেন যে 1000-এর উপরেও তার সাইটেশন নেই, কিন্তু সে কিন্তু মারাত্মক রকম একটা ইনফ্লুয়েন্সিয়াল মানুষ এবং এক্সেলেন্ট একাডেমিক। মজার ব্যাপার হচ্ছে এর আগে যে ভাইস চ্যান্সেলর ছিল ইয়ান বিশপ, আই থিঙ্ক ইয়ান জ্যাকব কিন্তু একজন ভালো মানে রিসার্চার ছিল। তাকে আপনি আবার হয়তো বা সাইটেশন দিয়ে আপনি তাকে দেখতে পাবেন, তার সাইটেশন 40,000-এর উপরে। তার মানে একই বিশ্ববিদ্যালয়ে কখনো কখনো এরকম একজন ভাইস চ্যান্সেলর আসছে যে রিসার্চ লিডার, আবার কোথাও কোথাও ভাইস চ্যান্সেলর আসছে যে রিসার্চ লিডার না, একাডেমিক লিডার। কেন হচ্ছে? আমার মনে হয় এই জায়গাটায় কাজ করার সুযোগ আছে এবং এই জায়গাটাই আসলে আমাদের দেখা উচিত, সবার দেখা উচিত। সেটা হচ্ছে যে আপনার একটা বিশ্ববিদ্যালয়ে একটা ভিশন থাকবে, একটা বিশ্ববিদ্যালয়ের একটা মিশন থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের একটা স্ট্র্যাটেজি থাকবে। এই তিনটা জিনিস ওভারআর্চিং, এই তিনটা জিনিস হাইলাইটের, এই তিনটা জিনিস একটা বিশ্ববিদ্যালয়ের গতিপথ তৈরি করবে এবং সেই গতিপথ এবং সেই স্প্রিটে যেই যেই প্রসেস তৈরি হবে, সেই প্রসেসের হায়ারার্কিগুলো হবে বা হায়ারার্কি টপ হেড অফ হায়ারার্কি হবে, সেই প্রসেসটাকে ফুলফিল করা বা সেই স্ট্র্যাটেজিকে ফুলফিল করার যোগ্যতামূলক। সো এই কথাগুলো আমি কেন বললাম? আমাদের বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভিশন মিশন আছে খুবই সামান্য বা খুবই ইম্যাচিউরড। সবচেয়ে বড় কথা, দেয়ার ফোনি, কেউ সেগুলোকে প্র্যাকটিস করে না এবং কোনো স্ট্র্যাটেজিক ভিশন সাধারণত থাকে না। যেমন ইউএনএসডব্লিউতে 10 ইয়ার্সের একটা স্ট্র্যাটেজিক ভিশন ছিল, এটাকে বলা হয়তো স্ট্র্যাটেজিক 2025 এবং ইউএনএসডব্লিউ স্ট্র্যাটেজি 2025 আপ টু কামিং ওভার হিয়ার, তাদের স্ট্র্যাটেজি 10 ইয়ার্সে তারা এত ভালো করেছে যে তারা টপ 20 ইউনিভার্সিটিতে ঢুকে পড়েছে, ওয়ার্ল্ডের টপ 20 ইউনিভার্সিটি। এর আগে সম্ভবত তারা টপ 100-এ ছিল, 15 ইয়ার্স আগে টপ 100 বা 150-এর ভিতরে ছিল। সো তাদের গ্রোথটা কিন্তু দারুণ হয়েছে। এবং এই যে 10 বছরের ফিলোসফি, এই 10 বছরের যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি বিভিন্ন রকমের পার্ট ছিল। সো ফার্স্ট পার্টে তারা দেখেছে যে তাদের আসলে রিসার্চ ইন্টেন্সিভ হতে হবে, এই জন্য তারা সবসময় রিসার্চ ক্যাপাসিটিগুলোকে বিল্ড করেছে এবং খুবই অর্গানাইজড হইতে সেগুলো বিল্ড করেছে। এর পরবর্তীতে তারা দেখেছে যে দিস ইজ নট ফুলফিলিং, তাদের আসলে ইম্প্যাক্ট তৈরি করতে হবে। তাদের ইম্প্যাক্ট তৈরি করতে হবে এমনভাবে যে বিশ্ববিদ্যালয় যা করছে তার একটা সোশ্যাল ইম্প্যাক্ট, লোকাল ইম্প্যাক্ট এবং গ্লোবাল ইম্প্যাক্ট তৈরি করতে হবে। তখন তারা লিডারশিপ চেঞ্জ করে ফেলেছে এবং সেই লিডারশিপ এসে এমন এমন ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে যে তাদের সেই স্ট্র্যাটেজির গুলো ফুলফিল হয়েছে, যা তাদের যে গোল ছিল, স্ট্র্যাটেজিক গোল, সেই গোলগুলো ফুলফিল হয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়াই তারা এরকম একটা মানে এই ওয়ার্ল্ডের 19তম বিশ্ববিদ্যালয় হওয়া তো আসলে চারটিখানি কথা না। তো আমার যেটা আসলে বলার উদ্দেশ্য এখানে যে স্টুডেন্টরা খুবই নির্মোহভাবে আবেগ দিয়ে এবং তাদের ইন্টেলেক্ট দিয়ে হয়তোবা ভাইস চ্যান্সেলর নিয়োগে চেষ্টা করছে, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে এবং তারা তাদের মতো করে যেটা বেস্ট মনে করছে সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। কিন্তু যেসব ইনফরমেশন নিয়ে তারা করছে সেই ইনফরমেশনগুলোকে যাচাই বাছাই করার সুযোগ আছে। আপনি দেশের বাইরের কোনো মডেল আনতে হলে আপনার দেশের বাইরের মডেলে যারা প্রত্যেকটা জায়গায় কাজ করেছে এমন লোকের কাছ থেকে আপনি কনসালটেশনটা গ্রহণ করবেন। কেউ পার্শিয়াল দেখেছে, কেউ সেখানে স্টুডেন্ট ছিল, তারপর সে ডেফিনেটলি কিছু পার্শিয়াল কাজ দেখেছে, সেটা তার দেখার ভিত্তিতে যদি আপনি কোনো ধরনের পলিসি তৈরি করেন, সেই পলিসি ইনকমপ্লিট হবে, সেই পলিসি কিন্তু আসলে রাইট হবে না। এ ব্যাপারে আমি একটা গল্প বলিনি বা আমি আমার একটা অবজারভেশন বলি। যেমন এই অবজারভেশনটা আমি সব জায়গায় ইউজ করি, খুব ইন্টারেস্টিং। আপনি দেখবেন যে মডার্ন অটোমোবাইল, হ্যাঁ, সেই অটোমোবাইল কিন্তু তৈরি হয়েছে জার্মানিতে, রাইট? তারপর এখানে যে হর্নটা আছে, সেই হর্নটা কিন্তু তৈরি হয়েছে কোনো একটা ব্রিটিশ ইনভেন্টর সেটা তৈরি করেছে।
এবং আমাদের বাংলাদেশে এই গাড়ি যখন যায় দেখবেন আপনি যে সব সময় গাড়িতে হর্ন বাজছে, ঢাকা শহরে সব শহরে সবাই হর্ন বাজাচ্ছে, হ্যাঁ, জ্যামে পড়েছে হর্ন বাজাচ্ছে, জ্যামে পড়ে নাই তাও হর্ন বাজাচ্ছে, বৃষ্টি নামছে আনন্দে হর্ন বাজাচ্ছে, বাসার সামনে গিয়ে কাউকে ডাকতে হবে, বন্ধুকে ডাকতে হবে, হর্ন বাজিয়ে ডাকছে। হ্যাঁ, এবং আমি লাস্ট যেবার বাংলাদেশে গেলাম, আমি গাড়ি চালাচ্ছি, তো আমার সামনে একজন পথচারী, আমি এদেশের অভ্যাস অনুযায়ী খুব স্লোলি তার পিছে পিছে যাচ্ছি, অপেক্ষা করছি সে সরে গেলে আমি গাড়ি চালাবো, আমি হর্ন বাজাইনি। সে জানে যে তার পিছনে একটা গাড়ি আছে কিন্তু সে নড়ছে না, এবং আমি তার খুব কাছে যখন চলে গিয়েছি সে খুব রেগে গিয়েছে, রেগে গিয়ে আমাকে বলছে আপনার কি হর্ন নেই? সো তারা মনে করছে যে হর্ন বাজানোটাই হচ্ছে, যেহেতু গাড়িতে হর্ন আছে এটা বাজানোটাই হচ্ছে নিয়ম। কিন্তু আপনি যদি দেশের বাইরে আসেন আপনি দেখবেন যে হর্ন বাজানো এক ধরনের অসভ্যতা। হর্ন শুধু তখনই বাজায় এইসব কান্ট্রিগুলোতে যখন কেউ বড় ধরনের ইরোর করে। আমি আমার 10 বছর সময়, 10 বছর প্লাস টাইমে অস্ট্রেলিয়াতে 10 বারও হর্ন বাজাইনি, এবং এই 10 বার হর্ন না বাজানোর যে কয়বার যদি 10 বারও হর্ন বাজিয়ে থাকি তার ভিতরে আমি 7 থেকে 8 বার হর্ন বাজিয়েছি গাড়ির হর্ন টেস্ট করার জন্য যখন আমি গাড়ি কিনতে গিয়েছি। রেস্ট অফ দ্য টাইম আমার হর্ন বাজাইতে হয়নি। বরঞ্চ কখনো হর্ন যদি আমি খেয়ে থাকি আমার খুব মানে সিলি ফিল হয়েছে যে আমি নিশ্চয়ই কোনো ভুল করেছি রোডস রুলে। তো বিষয়টা এরকম যে আপনি একটা সিস্টেম, এই দেশের একটা সিস্টেম তার ম্যানুয়াল না বুঝে, তার জেস্চার, তার পোস্চার, তার অ্যাটিকেট না বুঝে সেটা যদি আপনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন আপনার দেশে, তাহলে সেটা কিছু সমস্যা তৈরি করবে। সেটা হয়তো বা কিছু নয়েজ তৈরি করবে, যে নয়েজটা আসলে কাম্য নয়। তাই একটা আইডিয়া বা একটা একটা ইফ আই সে একটা মেশিন আপনি যদি দেশের বাইরে কোথাও ইনভেন্ট হয়েছে বা চর্চা হয়, সেটা আপনার দেশে আপনি প্র্যাকটিস করতে চান, ইউজ করতে চান, তাহলে আপনার উচিত হবে সেটার ম্যানুয়ালটা ঠিকমতো বোঝা, বা যে বোঝে যারা এটা প্র্যাকটিস করেছে তাদের নিয়ে এক ধরনের ট্রেনিং তৈরি করা। তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বা ভিসি নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিল, সাধারণ শিক্ষার্থী, তাদের উচিত হবে দেশের বাইরে যারা কানেক্টেড আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে, তাদের সাথে যোগাযোগ করে, সে যেই হোক, আমি জানি প্রচুর ভালো ভালো বিশ্ববিদ্যালয় শিক্ষক আছে ইউএসএতে বা অস্ট্রেলিয়াতে বা কানাডায়, ইউকেতে, তাদের সাথে যোগাযোগ করে কিছুটা আপডেট হয়ে এই ইনফরমেশনগুলো যাচাই বাছাই করে তারপর হয়তো বা ক্রাইটেরিয়া সেট করাটাই যুক্তিযুক্ত হবে। আদারওয়াইজ, অ্যাজ আই সেইড, it might sounds funny and ultimately ভালো কোনো ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে না পারলে মানে সেই স্বাধীনতার বা নতুন বিজয়ের যেই এক্সপেকটেশন সেটা কখনোই ফুলফিল করা যাবে না। আর আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি যে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়ার থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স নিয়ে এক ধরনের আলোচনা শুরু করা, এবং বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্সগুলোকে কীভাবে একটা দৃঢ়তা দেওয়া যায়, কীভাবে সেগুলোকে দেশের বাইরের আদলে তৈরি করা যায়, সেই দিকে ঝোঁক দেওয়া। যেমন গভর্নেন্সের সাথে একটা বিশ্ববিদ্যালয়কে তার ভিশন, মিশন এবং স্ট্র্যাটেজিক ডিসিশন এইগুলোকে কনসলিডেট করা, এগুলোকে তৈরি করা, আপডেট করা এবং এগুলোকে চর্চা করার, প্র্যাকটিস করার জন্য এক ধরনের প্রণোদনা বা এক ধরনের প্রেশার তৈরি করাটাই হবে যুক্তিযুক্ত। এবং আমার কাছে কেন যেন মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্ট টাইমটা একটা দারুণ সময়। ইন্টারিম গভর্নমেন্ট যেরকম দীর্ঘ সময় হয়তো বা থাকবে না, ঠিক তেমনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এখন যে নিয়োগ দেওয়া হবে সেগুলো তাদের মেয়াদও আসলে খুব বেশি দিন করা উচিত না। একইভাবে এই ইন্টারিম গভর্নমেন্টের মতো কিছু সময়ের জন্য কিছু ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়ে হয়তোবা তাকে পরবর্তী রেগুলাইজ করা হবে, তাদের কিছু টাস্ক দেওয়া, এই ধরনের টাস্ক দেওয়া যে তোমরা বা আপনারা এই বিশ্ববিদ্যালয়ের ভিশন, মিশন এবং অ্যাকশনেবল স্ট্র্যাটেজি তৈরি করেন, আগামী 10 বছরে কি দেখতে চান। এই স্ট্র্যাটেজিগুলো এতটাই ইফেক্টিভ, আমি আপনাদের জানাই যে প্রত্যেকটা জায়গায় স্ট্র্যাটেজিগুলো বা যে স্ট্র্যাটেজিগুলো সেট করা হয় সেগুলো চর্চা করা হয়। ইভেন প্রত্যেকটা ফ্যাকাল্টি
তাদের প্রমোশন এই স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন থাকতে হয়। সো আমি যখন প্রমোশনের জন্য অ্যাপ্লাই করব, বা যে কোনো ফ্যাকাল্টি যখন প্রমোশনের জন্য অ্যাপ্লাই করবে, সে খুব ভালো করলে যে তার প্রমোশন হবে তা না। তার ভালো করা অ্যালাইন্ড হইতে হবে বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজির যে রোড ম্যাপ ছিল তার সাথে অ্যালাইন্ড হইতে হবে। সো সে সে যদি খুব ভালো করে অন্য লাইনে, যেটা বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজিক ডিসিশনের সাথে না, বা বিশ্ববিদ্যালয়ের প্রায়োরিটির সাথে না, যে আমি 10 ইয়ার্সের আমার এই প্রায়োরিটি ছিল, আমার এইখানে রিসার্চ করার কথা ছিল, সে যদি অন্য কোথাও রিসার্চ করে তার প্রমোশন কিন্তু আসলে হবে না। সো এইভাবে প্রত্যেকটা স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করা হয়, একদম গ্রানুলার জায়গাগুলো থেকে শুরু করে একদম টপ জায়গাতে। তো এই ধরনের ভিশন, মিশন, স্ট্র্যাটেজি এবং একটা গুড গভর্নেন্স যদি এক একটা বিশ্ববিদ্যালয়ে তৈরি করে দেওয়া যায়, তাহলে খুব বেশি প্রবলেম হবে না ভালো শিক্ষক এবং ভালো ভাইস চ্যান্সেলর পেতে। আদারওয়াইজ একটা ভালো ভাইস চ্যান্সেলরকেও যদি, একটা ভালো মানুষকে যদি আপনি ভাইস চ্যান্সেলর করে এই ধরনের স্ট্রাকচারের ভিতরে দিয়ে দেন, তাহলে সে আসলে খুব ভালো করতে পারবে না। সো উইথ দ্যাট আমি সবার কাছে একটু দুঃখ প্রকাশ করছি যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, বা কোনো ইনফরমেশন যদি আপনার মনে হয় নট রাইট, ইউ ক্যান রিচ আউট টু মি, আই ক্যান গিভ সাম এক্সপ্লানেশন। আর এই পুরো বক্তব্যটা আমার অবজারভেশনের উপরে, আমার ব্যক্তিগত মতামত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।